This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, কট্টরপন্থীদের রোষে মাথা ঝোঁকালো রাজ্য সরকার। উর্দু একাডেমির অনুষ্ঠানে কবি গীতিকার জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানোয় কট্টরপন্থীদের বিরোধিতা, যার জেরে স্থগিত অনুষ্ঠান। ঘটনা ঘিরে দেশের সংস্কৃতির পীঠস্থানে তুঙ্গে বিতর্ক। এই মুহূর্তে আরও একবার আপনাদেরকে জানাই, কট্টরপন্থীদের রোষে মাথা ঝোঁকালো রাজ্য সরকার। উর্দু একাডেমির অনুষ্ঠানে কবি গীতিকার জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানোয় কট্টরপন্থীদের বিরোধিতা। কি তাদের বক্তব্য, কেন এই বিরোধিতা, ঠিক কোন জায়গায় গোটা পরিস্থিতিটা, সবটাই জানবো। সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সিজার, উর্দু একাডেমি যেটা রাজ্য সরকারের নিয়ন্ত্রিত একটি সংস্থা, সেই রাজ্য সরকারের উর্দু একাডেমিতে আজকে 1 সেপ্টেম্বর কলা মন্দিরে একটি অনুষ্ঠান হওয়ার কথা এবং সেই অনুষ্ঠানে আমন্ত্রিত তালিকায় ছিলেন কবি জাভেদ আখতার। এবং সেটা নিয়ে কিন্তু কয়েকদিন ধরে উর্দু একাডেমির অভ্যন্তরে একটা বিরোধ তৈরি হয়। মূলত জামায়াতে উলেমায়ে হিন্দ এবং বেশ কিছু কট্টরপন্থী ইসলামিক সংগঠন, যাদের মধ্যে বেশ কিছু ইমাম এবং মুফতি রয়েছেন, তারা বিরোধিতা করেন। তাদের দাবি হচ্ছেন জাভেদ আখতার নিজে নাস্তিক এবং তিনি ইসলামকে সম্মান করেন না, আর সেই কারণ দেখিয়ে তারা জাভেদ আখতারকে এই অনুষ্ঠানে আনার বিরোধিতা করেন। এবং তারপরেই দেখা যায় যে উর্দু একাডেমির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয় আজকের এই অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। এবং আমরা যখন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, তারা কিন্তু এই স্থগিত রাখার কারণ, কি কারণে স্থগিত রাখা হলো সে নিয়ে কোনো বক্তব্য তারা রাখেননি। তারা খালি জানিয়েছেন অনিবার্য কারণবশত এই অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। যদি উর্দু একাডেমির অন্দরে যেটা খবর, এই বিরোধিতার জেরেই কোনোভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ রাজ্য সরকার এই মুহূর্তে চাইছে না কোনোভাবেই ইসলামিক কোনো সংগঠনকে অসন্তুষ্ট করতে, এবং সেই জায়গা থেকে এই বিরোধিতাকে কোথাও একটা মান্যতা দিল রাজ্য সরকার, এটাই কিন্তু অনেকেই মনে করছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তো বিতর্ক দানা বেঁধেছে। রাজনৈতিক প্রতিক্রিয়া কিছু পাচ্ছি আমরা? স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিক্রিয়ার জায়গা থেকে এটাই বারবার উঠে আসছে যে কোথাও রাজ্য সরকার এই কট্টরপন্থী ইসলামিক সংগঠন এবং জমিয়তে উলেমায়ে হিন্দ, যারা এ রাজ্যের সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে বা তাদের প্রভাব রয়েছে, সেই জায়গাটায় ভোটের আগে কোনোভাবে তাদেরকে অসন্তুষ্ট করতে চাইছে না বর্তমান সরকার। এবং স্বভাবতই বিরোধী রাজনৈতিক দলগুলো সেটাকেই হাতিয়ার করছে যে তারা বারবার তোষণের রাজনীতির অভিযোগ আনে, সেই তোষণের রাজনীতির অভিযোগই বারবার আনা হচ্ছে। ধন্যবাদ সিজার। उर्दू एकेडमी का जो सालाना प्रोग्राम हो रहा है, उसमें एक शख्स को बुलाया जा रहा है जिसका नाम है जावेद अख्तर। ये शख्स के आने से मुसलमानों में बहुत बेचैनी पाई जा रही है, क्योंकि इसने इस्लाम के ख़िलाफ़ बहुत बकवास बकी है और ये इंसान नहीं, इंसान नुमा एक शैतान है। लिहाजा उर्दू एकेडमी से हमने बार बार गुजारिश की है और आपके चैनल के ज़रिए से भी हम गुजारिश कर रहे हैं कि इसको जो है जावेद अख्तर को इस प्रोग्राम में शरीक न करें। At present, we have just postponed the program due to unavoidable circumstances. আমাদের official যে আছে, due to unavoidable circumstances, we have just postponed the program and new dates will be announced soon. কেন আপত্তি তুলেছে, কি বিষয়ে আপত্তি তুলেছে জানবো, জেনে অবশ্যই মন্তব্য করব। তবে একটা কথা, জমিয়তে উলামায়ে হিন্দ যথেষ্ট পুরাতন একটা সংগঠন। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময় দেশের যখন ক্রাইসিস হয়েছে, জমিয়তে উলামায়ে হিন্দ থেকে শুরু করে জমিয়তে উলামায়ে বাংলা আসাম দেশের পাশে দাঁড়িয়েছে, জনগণের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কেন মুখ্যমন্ত্রী তার ভাইদের বোঝাতে পারলেন না যে জাভেদ আখতার আজকে কলকাতায় নেই কেন? তার কিন্তু কোনো সময় এই ভারত আমার ভারত না মনে হয়েছিল। এই জাভেদ আখতার সাহেবের আমি বুঝতে পারিনি বিষয়টা। আমি দেখছিলাম যে বহু ছবিতে শুধু তার মুখটুকু কাটার সবার মুখের ছবি আছে। আজকে এটাই বলতে চায় বিজেপি যে এই ভয়ঙ্কর মৌলবাদ, এই মৌলবাদের আগুন থেকে আজকে জাভেদ আখতার পুড়ছেন, কালকে আপনি পুড়বেন। পরের
খবর মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলন মঞ্চ খুলে দিল সেনা। কিছুক্ষণ আগে সেই ছবি সবার আগে দেখিয়েছি আমরাই। 31 আগস্ট পর্যন্ত গান্ধী মূর্তির কাছে মঞ্চ গড়ে আন্দোলনের অনুমতি ছিল, আজ সেই মঞ্চ খুলে দিল সেনা। মঞ্চ খোলার খবর পেয়ে মেয়র রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাকে অপব্যবহার করে মঞ্চ খুলিয়েছে বিজেপি, আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো। কাল রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল ঘোষণা করেছেন তিনি। মেয়র রোড থেকে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সরল রানী রাসমণি এভিনিউয়ে। কাল থেকে আরো জোরদার আন্দোলনের ডাক মমতার। ঠিক যে সময়ে সেনার তরফ থেকে মঞ্চ খোলা হয় সেই সময় তৃণমূল কংগ্রেসের যারা নেতারা ছিলেন তাদের সঙ্গে যে বচসা, সেই সময়কার ছবি দেখাবো আপনাদের। Should be reverted back within 24 hours, but you haven't taken this care for. No, we have removed our chairs, electricity, everything we have removed. Everything comprises, the structure comprises of your event. This is structure of your event. Yes. It was happening Saturday and Sunday only. So Saturday, Sunday we have given the permission, and for next event when you seek the permission, then give it. However, you have to get it the department. Kindly realize the practical situation. If we realize the practical situation, if we remove the whole thing, so we have to make another. There are 100 events in Medan which are conducted, and they speak for one day. They make the stage and dismantle it for one day. So I request you also acknowledge. মঞ্চ খুলছে সেনা, এই খবর পেয়ে একেবারে ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখান থেকেই আগামী কাল থেকে আরো জোরদার আন্দোলন হবে সে কথা ঘোষণা করেন তিনি। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। সুশোভন, কেন্দ্র বঞ্চনা এজেন্সি দিয়ে পারেনি, এবার সেনা নামিয়েছে, এটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য। সেক্ষেত্রে সেনা এই মঞ্চ খুললো কেন? তাদের কি বক্তব্য, তাদের কি যুক্তি? দেখো, সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছিল যে দুদিন তাদের কাছে দুদিনের অনুমতি হয় এবং সেই জায়গা থেকে কিন্তু গতকাল অবধি অনুমতি নেওয়া ছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গতকাল অর্থাৎ আজকে একদিন অতিরিক্ত, সেই জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো আবেদন জমা পড়েনি, তাই কিন্তু তারা একেবারে মঞ্চ খুলে দিচ্ছে। এবং যেটা আমরা দেখি যে 2:30 নাগাদ সেনাবাহিনীর লোকেরা আসে, এসে একেবারে যে মঞ্চ তোমাকে দেখানোর চেষ্টা করব যে একেবারে যে মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চের একেবারে ওপরের অংশে সেনাবাহিনীর লোকেরা বাঁশ বেয়ে উঠে যায় এবং যেখানে ত্রিপল রাখা ছিল সেই ত্রিপলের অংশ সেগুলো খোলা রাখা শুরু হয়। একটি ব্যাকগ্রাউন্ডের দিকে কিন্তু একটি বড় একেবারে হোর্ডিং ছিল, সেই হোর্ডিংও কিন্তু সেনাবাহিনীর লোকেরা খুলে দেয়। যেই হোর্ডিং একেবারে শুধু খোলা নয়, খুলে একেবারে মঞ্চ থেকে অনেকটা দূরত্বে কার্যত বলা যায় যে মেয়র রোডের রাস্তা লাগোয়া একেবারে জায়গায় সেখানে রেখে দেওয়া হয়। আর সেনার তরফ থেকে কিন্তু এই কথাই বলা হয় যে তাদের কাছে যে পর্যাপ্ত অনুমতি ছিল সেই অনুমতি কিন্তু গতকালই শেষ হয়ে গেছে, তাই পরের দিন অর্থাৎ আজকে অতিরিক্ত দিন, তার মধ্যে বৈষ্ণব চট্টোপাধ্যায় তিনি চলে আসেন এবং তিনি বলেন যে তাদেরও সময় দিতে হবে, তাদেরও অনুমতির যে প্রক্রিয়া সে প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ এই যে বিষয় এরমভাবে খোলা যায় না এবং তাদের এখানে যে কর্মসূচি চলছে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করছিলেন। এর মধ্যেই তুমি যে কথা বললেন যে তৃণমূল সুপ্রিমো তিনি নিজে চলে আসেন এবং তিনি এসে কিন্তু পুরো বিষয়টা ব্যাখ্যা করেন এবং পুরো বিষয়টা বলেন। যদিও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি কোনো কথা বলেননি, তিনি বলেছেন যে এখানে বিজেপির ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন। সব মিলে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে যাওয়ার পর তোমাকে দেখানোর চেষ্টা করবো, চিত্র সাংবাদিক কল্যাণ দেখাচ্ছে যে একেবারে যে মঞ্চের যে অংশ যেগুলো মূলত ঢাকা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই যারা রয়েছেন তারা কিন্তু খুলে দেওয়ার কাজ শুরু করেছেন। স্বাভাবিকভাবেই যেহেতু বিকল্প ব্যবস্থার কথা বলেছেন সুপ্রিমো নিজে, তাই সেই জন্য কিন্তু এই যে বিকল্প জায়গা তারা শিফট হয়ে যাবে বা স্থানান্তর হয়ে যাবে। এই মুহূর্তে যেই জায়গা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেনাবাহিনী নিজে চলে এসেছিল, এই সেনাবাহিনীর প্রতিনিধিরা, সেই জায়গা কিন্তু ইতিমধ্যেই খুলে দেওয়ার যে প্রক্রিয়া তা শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই 2:30 থেকে যে প্রক্রিয়া শুরু হয়, তারপর দেখা যায় যে 3:40 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে চলে আসেন এবং তারপর তিনি বলে দেন যে তারা এখান থেকে সরে যাবে। এবং সুশোভন, বেশ, আপাতত তোমাকে ধন্যবাদ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মেয়র রোডে পৌঁছে যান এবং তিনি যেটা বলেন মূলত সেটা হচ্ছে সেনাকে অপব্যবহার করে মঞ্চ খুলিয়েছে বিজেপি, আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো। কাল রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিলের ডাক দেন তিনি, তার বক্তব্য শোনাবো আপনাদের। আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। আমাদের আন্দোলন ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে চলছে এবং চলবে, আরও জোরদার হবে। এবং আজকে যে ঘটনা ঘটিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা 2 থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে
আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে, আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে মানে স্টেজ ছিল, আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে। আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে, আজকে স্টেজটা বাঁধার পর। আমি পুলিশের কাছ থেকেও পারমিশন নিয়েছি, উইদাউট পারমিশন আমরা 21শে জুলাইও করি না, পারমিশন নিয়েছি। রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন এবং প্রোগ্রামটা আমরা ওখানে শিফট করব। তাহলে ব্রিগেডে মিটিংকে আমরা কোনোদিনও করতে পারবো না, কারণ আর্মি আমাদের পারমিশন দেবে না। গান্ধী স্ট্যাচুতে আমরা কোনোদিনও আসতে পারবো না, কারণ আর্মিকে পারমিশন দিতে দেবে না। তাহলে কি রেড রোডে আমরা কোনো প্রোগ্রাম করতে পারবো না, আর্মি পারমিশন দেবে না। ধর্ণা আমাদের চলবে, আমাদের প্রোগ্রাম আটকানোর ক্ষমতা বিজেপির নেই। মূলত বিজেপিকেই তো। সেনাকে সম্মান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেনাকে অপব্যবহার করে এই মঞ্চ খুলিয়েছে বিজেপি, এমনটাই তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুকান্ত মজুমদারের কি বক্তব্য শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ডেসপারেট এবং তিনি বুঝতে পেরেছেন যে সামনে তার পরাজয় নিশ্চিত, সেই জন্য এই ডেসপারেটনেস তার মধ্যে দেখা যাচ্ছে। সেনা জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে 2 দিন পর্যন্ত লোকাল ভাবে পারমিশন সেনা কর্তৃপক্ষ যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো সংগঠনকে দিতে পারে সেখানে অনুষ্ঠান করার জন্য। 2 দিনের বেশি সময় হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এইবার ভারত বিরোধিতা করতে শুরু করেছেন, দেশের আর্মির বিরোধিতা করতে শুরু করেছেন, আগামী দিনে তো ভারতবর্ষের এই প্রান্তের মানুষ অর্থাৎ বাংলার মানুষদের চরম বিপদের সামনে পড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশে ময়দান চত্বরে 2 দিনের বেশি কোনো কর্মসূচিতে অনুমতি দেওয়া হয় না। 3 দিনের বেশি সময় লাগলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি লাগে। এখানেও 2 দিনের অনুমতি, কিন্তু মঞ্চ ছিল প্রায় 1 মাস। আয়োজকদের একাধিকবার বলা সত্ত্বেও মঞ্চ খোলা হয়নি, আর এরপর কলকাতা পুলিশকে জানিয়েই মঞ্চ খোলা হয়। বিবৃতি দিয়ে জানিয়েছে সেনা। মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবেন আমার জানা নেই, সে তো ভারতবর্ষের মানুষ দেখবে, ভারতের সংবিধান দেখবে, ভারতের সেনারা দেখবে। এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা তো খালি বাংলা তো জানি না, আমরা তো বারবার বলছি আমাদের বাংলা নিয়ে সমস্যা আছে, আমাদের নেতাদের সমস্যা আছে। আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে 2500 বছরের পুরনো বাংলা ভাষার যে ইতিহাস মোটা মোটা 4টে খণ্ডে বেরিয়েছে বা বেরোনোর কথা হচ্ছিল, মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন, যার মুখবন্ধ লেখার কাজটা হয়তো আলাপন বন্দ্যোপাধ্যায় করছিলেন। ওই বইটা আসবার পরেই আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে পারবো। অধ্যাদেশ এনে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক দাবি নিয়ে বিধানসভায় চাকরিহারা শিক্ষকদের একাংশ 15,000 যোগ্যের চাকরি নিশ্চিত করতে শাসকের সঙ্গে বিরোধীরাও সর্বসম্মত হয়েছে। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, রাজ্য সরকার 1806 জন অযোগ্যদের বাদ দিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যদের চাকরিতে বহাল রাখার আবেদন করুক। 1806 জনকে বাদ দিয়ে যোগ্যদের চাকরি বহাল রাখার প্রস্তাবে সমর্থন করব আমরা, বার্তা বিরোধী দলনেতার। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছি, সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব ইমিডিয়েট অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে যাক, গিয়ে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না, যদি ভ্যাকেন্সি থাকে, কোনো আপত্তি নেই। আর সেকেন্ড থিং হচ্ছে, বিধানসভায় স্পিকার সরকারকে অনুরোধ করুক, যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষকদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাক। যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে।
অবশ্যই একটা সাধুবাদ জানাই এরকম একটা পদক্ষেপের জন্য। যদি উনি এটা করেন অবশ্যই খুব ভালো হয়, কারণ আমরা চাইছি যে যোগ্যদের স্বার্থে, শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয়, এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে এটা করা হয়, এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে। উনি কিসে সাপোর্ট করবেন তার জন্য তো সরকার বসে নেই, সরকারে যেটা করবে সেটা সরকার করবে। যে 1803 জনের লিস্ট বার করেছে এটা অযোগ্য বলে আমি বলছি, অন ক্যামেরা বলছি যে এটাই এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই, অর্থাৎ এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি। যে প্রস্তাবটা আজকে শুনলাম এটা হয় আমি লোকসভা রাজ্যসভার সম্পর্কে জানতাম, যে রাজ্যের আইনসভা এই ধরনের করা যায় বলে আমার জানা নাই। তারপরেও আমি আইনজীবীদের সাথে যোগাযোগ করব, যদি কোনো প্রভিশন থাকে আমি আমার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যেভাবে মাঠে ময়দানে আমি বলে আসছি, আইনসভার মধ্যে, পশ্চিমবাংলার আইনসভার মধ্যেও এটা বলে আসবো। এসএসসির দাগি তালিকায় শাসক নেতাদের ছড়াছড়ি। আর এবার দাগি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সদস্য তালিকার 976 নম্বরে নাম জেলা পরিষদ সদস্য পলাশ কুমার বর্মনের। কোলাঘাট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের মেয়ে জামাই ও বকুল শেখর পাঁজার মেয়ে মৌমিতা পাঁজা উত্তর দিনাজপুরের শিক্ষিকা, এবং জামাই দিব্যেন্দু মণ্ডল কলকাতার উল্টোডাঙ্গার স্কুলে কর্মরত। জামাই হচ্ছে কেমিস্ট্রিতে ও পিএইচডি করেছে, ওর ডক্টর দিব্যেন্দু মণ্ডল, এবং খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দুটো হাইকোর্টে কেস করেছে, তার নাম্বার আছে, এবং তারপর সুপ্রিম কোর্ট করেছে। আবার সম্ভবত আজকে হাইকোর্টে মনে হচ্ছে আবার একটা কেস ফাইল করতে যাচ্ছে। এটাকে একবারে অপ্রাসঙ্গিক বলে আমি মনে করি এই যে রেজাল্টটা। শেষ হওয়ার লাস্ট দিন আমি যদি টাকা দিয়ে করতাম তাহলে আমি অ্যাপয়েন্টমেন্টটার পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে জয়েন করতাম। আমি ওয়েট করতে কেন যে লাস্ট দিন পর্যন্ত যে ভ্যালিডিটি শেষ হবে সেই দিন কি আমি জয়েন করবো। সুপ্রিম কোর্টে আমার ওখানে কাউন্টার এফিডেভিট করেছি, কিন্তু তা সত্ত্বেও কোনো কিছু আমাকে ইনফরমেশনও দেওয়া হয়নি, কোনো হয়নি। যে চাকরি চলে যাক বা যাই হোক, ইনফরমেশনটা দিয়ে দাও যে কিসের জন্য, আমার কত নাম্বার। আমার ওখানে যে তালিকা দিয়েছিল ওটা 2022-এর তালিকা দিয়েছিল, কিন্তু ওটা তো আমার প্রথম দিকে দেওয়া হয়নি যে আমি কত নাম্বার অ্যাকচুয়ালি পেয়েছি। তো আমাকে ওয়েবসাইটে কত দেওয়া হয়নি যে আমি জানতে পারবো যে কত। আমি পরীক্ষা দিয়ে চলে গেছিলাম, আমি এখানে গুজরাটে একটা ভালো জায়গায় চাকরি করি, যথেষ্ট আমার ভালো বেতন ছিল। এখন প্রধান দাবি ওএমআর সিটটা প্রকাশ করা হোক। অবশ্যই, আমি এটা অনেক আগে থেকে বলছি। এইভাবে এক্ষুনি এর উপর দাঁড়িয়ে আমরা কোনো মন্তব্য করব না। আমরা নিশ্চিতভাবে সকলেই দেখতে পাচ্ছেন যে কোথায় বেশি কোথাও কম। পূর্ব মেদিনীপুর বেশি, এটা অনেকেই বলছেন, এবং সেটা হলেও তো একটা তাৎপর্য থাকে তার সময়টা, হ্যাঁ সেই সময়কাল, এবং একটা তাৎপর্য থাকে অবশ্যই। কিন্তু আমরা যেহেতু আপাতত গোটা বিষয়টা নিয়ে কোনো এই মুহূর্তে পুরোটা খতিয়ে দেখছেন এসএসসি যারা রয়েছেন তাদের আইনজীবীরা, ফলে আমরা কোনো একটি প্রশ্নের উত্তর দেবো, একটি প্রশ্নের উত্তর দেবো না, এরকম ভাবে তো সম্ভব নয়। এসএসসির দাগি তালিকা নিয়েও প্রশ্ন সুপ্রিম কোর্টের। অনেক চিহ্নিত দুর্নীতিগ্রস্তের নাম তালিকায় নেই কেন? ফের কমিশনকে খতিয়ে দেখতে বলল সুপ্রিম কোর্ট। এসএসসির দাগি তালিকা নিয়েও প্রশ্ন সুপ্রিম কোর্টের। দাগি তালিকা আদালতের নির্দেশে প্রকাশ করেছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের সেই দাগি তালিকা নিয়েও প্রশ্ন রয়েছে দেশের সর্বোচ্চ আদালতের। অনেক চিহ্নিত দুর্নীতিগ্রস্তের নাম তালিকায় নেই, কেন নেই? ফের কমিশনকে খতিয়ে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট। কোর্টের মন্তব্য যতক্ষণ না আদেশে রূপায়িত হচ্ছে তার কোনো মূল্য নেই। একটা জিনিস পরিষ্কার যে এসএসসি এবং রাজ্য সরকার তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আসল কিছু অপরাধীকে বাঁচাবার চেষ্টা করছেন। তারা 1800 জনের নামে লিস্ট বার করেছেন। আমাদের যতটুকু হিসেব বিভিন্ন সময় মামলা করতে গিয়ে দেখেছি 1006-এর ওপর হবে, শুধু পুরো লিস্টটা বার করতে হবে। যারা এখনো অবধি যে 1806 জনের নাম দেওয়া হয়েছিল তারা অযোগ্য সিলেক্টেড অ্যাপয়েন্টেড টিচার, কিন্তু বাকি আরো অনেকে রয়েছে সিবিআই লিস্ট অনুসারে যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, মানে চাকরিটা পায়নি।
যারা নট কল ফর ভেরিফিকেশনে থাকতে পারে, ওয়েটিংয়ে থাকতে পারে, কিন্তু তাদেরও ওএমআরে ওই মার্কসে মিসম্যাচ ছিল। এই তালিকাও সিবিআই দিয়েছিল এবং সেক্ষেত্রে এই চাকরি যারা পেয়েছে তা বাদে যারা পায়নি তাদের মধ্যেও যাদের এই ওএমআর এর মার্কস মিসম্যাচ আছে তাদের ক্ষেত্রেও এই একই শাস্তির বিধান দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা আজকে শুনেছি। তো সেক্ষেত্রে এটা নিয়ে কোনো বক্তব্যের বিষয় নেই। যদি সেই তালিকা ইমিডিয়েটলি প্রকাশ করে অবশ্যই তাকে সাধুবাদ জানাবো আমরা, কারণ সেটাও দুর্নীতির মধ্যেই পড়ছে। চাকরি পাক আর না পাক, সিবিআই যেহেতু খুঁজে বার করেছে তাদের ওএমআরেও মার্কস মিসম্যাচ আছে, তাহলে তাদেরও বাতিল করবে, এটা সুপ্রিম কোর্ট বলেছে যখন অবশ্যই করা উচিত। ধরুন, চিহ্নিত করুন। বিজেপি নেতারা তো আর চাকরি দেওয়ার ক্ষমতা রাখে না, বিজেপি নেতারা তো আর তালিকা তৈরি করে দিতে পারেনি। তো বিজেপির কোনো নেতার কোনো আত্মীয় যদি চাকরি পেয়ে থাকে তাহলে সরান সেখান থেকে, সেই নেতাকেও চিহ্নিত করুন। কিন্তু মনে রাখবেন সেই নেতা চাকরিটা দেননি, যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের শাস্তি হওয়া উচিত। এসএসসি নিয়োগ পরীক্ষায় আবারও জালিয়াতির চেষ্টা হবে রাজ্যে এবং এসএসসির উদ্দেশ্য নিয়ে আশঙ্কা বিজেপি সাংসদ ও প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসির বিশ্বাসযোগ্যতা নেই, অন্য সংস্থাকে পরীক্ষার দায়িত্ব দেওয়ার দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজ্য সরকার কেন বারে বারে এই ধরনের একটা কাজ করছে যাতে স্পষ্ট হয়ে উঠছে, এখন তো আরও স্পষ্ট যে যারা যোগ্য নয় তাদেরকে আড়াল করে এই পরীক্ষার মধ্যে দিয়ে আবার তাদেরকে একটা সুযোগ করে দেওয়া চাকরি পাওয়ার। এবং আমার ধারণা এই যে পরীক্ষা হতে যাচ্ছে এই পরীক্ষাতেও যথেষ্ট দুর্নীতি হবে। তাই আমার প্রস্তাব, যারা এই মামলা করছেন তাদের কাছে আমি আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাইছি আমার প্রস্তাব, যে এই পরীক্ষার আসল কাজ অর্থাৎ ওএমআর শিট সরবরাহ করা এক্সামিনেশন হলে এবং তারপর সেটা সংগ্রহ করে আলাদা সিল কভারে এটা রিড করা, এই কাজটা, এই পার্টিকুলার কাজটা এটা অন্য কোনো অথরিটিকে দিয়ে করিয়ে নেওয়া, এটা স্কুল সার্ভিস কমিশনের হাতে রাখার কোনো কারণ আমি দেখছি না। কারণ তাদের বিশ্বাসযোগ্যতা একেবারে শূন্যের নিচেও যদি কিছু থাকে সেখানে গিয়ে ঠেকেছে। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের ক্ষেত্রে নতুন জট, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ এসএসসির বিরুদ্ধে। আবেদনের ক্ষেত্রে যোগ্যদের বয়সে ছাড়ের নির্দেশ সুপ্রিম কোর্টের। বয়সে ছাড় দেওয়া তো দূর, আবেদনই করতে পারছেন না। এসএসসি অফিসের সশরীরে আবেদনের চেষ্টা করেও লাভ হচ্ছে না, দাবি যোগ্যদের একাংশের। নিচ্ছে না এবং আমি ফর্ম ফিল আপ করতে একটাতে পেয়েছি, আমিও 9-10 চাকরি করি, আমি ফর্ম ফিল আপ করতে একটাতে পেয়েছি আর একটাতে আমি পারিনি। 11-12 আপনি পোর্টালে অ্যাপ্লাই করতে পারছেন না? পারিনি। তো ম্যানুয়ালি গিয়ে দিয়ে এলেন আলটিমেটলি? হ্যাঁ, ম্যানুয়ালি আমরা আবেদনটা করলাম যে আমাদের বিষয়টা দেখা হোক। তাই MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।